সৈয়দ আসলিমা আরা, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান, জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো অধ্যায় 4 বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টি থেকে পাঠ 7 মৃত্যুহার তারতম্যের কারণ ও এর প্রভাব। প্রিয় শিক্ষার্থীরা, জন্মহারের মতো মৃত্যুহারও বিশ্বের সকল দেশে সমান নয়। কোনো দেশে মৃত্যুহার বেশি, আবার কোনো দেশে মৃত্যুহার কম। কারণ প্রিয় শিক্ষা সমান নয়, কোনো কোনো দেশে আমরা লক্ষ্য করি যে মৃত্যুহার অনেক বেশি, আবার কোনো কোনো দেশে লক্ষ্য করি যে মৃত্যুহার অনেক কম। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই লক্ষ্য করো মৃত্যুহার তারতম্যের কারণ। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন কারণে মৃত্যুহারের তারতম্য হয়ে থাকে, আর এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ নিয়ে আমি তোমাদের জন্য আলোচনা তুলে ধরব। শুরুতেই লক্ষ্য করো ভৌগোলিক কারণ। ভৌগোলিক অবস্থান ও উপাদান মৃত্যুহারকে প্রভাবিত করে। যেসব দেশ বা এলাকার অবকাঠামো, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নত এবং আবহাওয়া ও জলবায়ু চরমভাবাপন্ন নয়, সেসব দেশ বা এলাকায় মৃত্যুহার কম। এখানে তোমরা যে জিনিসটি বিশেষভাবে মনে রাখবে সেটি লক্ষ্য করো, আসলে যে ভৌগোলিক কারণ মৃত্যুহার তারতম্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের বিভিন্ন স্থানে ভৌগোলিক অবস্থান ও উপাদান মৃত্যুহারকে প্রভাবিত করতে পারে। আর এক্ষেত্রে বলা হচ্ছে যে যেসব দেশ বা এলাকার অবকাঠামো, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নত থাকে এবং দেখা যাচ্ছে যে আবহাওয়া ও জলবায়ু চরমভাবাপন্ন নয়, সেসব দেশ বা এলাকায় মৃত্যুহার সবসময় কম থাকে। আর প্রিয় শিক্ষার্থীরা, যেসব দেশ বা এলাকায় এই অবকাঠামো, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা অনুন্নত এবং আবহাওয়া ও জলবায়ু চরমভাবাপন্ন, সেসব এলাকায় আবার মৃত্যুহার বেশি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা। যেসব স্থানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, টর্নেডো, ঘূর্ণিঝড়, খরা, দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি বেশি, সেসব স্থানে মৃত্যু হারও বেশি। আবার যেসব এলাকায় যাতায়াত ব্যবস্থা ত্রুটিপূর্ণ বা বিভিন্ন নির্মাণ কাজে সাবধানতা অবলম্বনের অভাব রয়েছে, সেসব এলাকাতে দুর্ঘটনাজনিত মৃত্যুহার বেশি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা বিশেষভাবে মনোযোগ দিয়ে জেনে রাখো, পৃথিবীর বিভিন্ন স্থানে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন পরিমাণে হয়ে থাকে। এর মধ্যে যেসব অঞ্চলগুলোতে প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়, অর্থাৎ মনে করো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা, টর্নেডো, ঘূর্ণিঝড়, খরা, দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি বেশি, সেসব স্থানে স্বাভাবিকভাবে মৃত্যুহার বেশি হয়। কারণ এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু অনেক মানুষ মারা যায়। আবার দেখা যায় যে কিছু কিছু এলাকাতে যাতায়াত ব্যবস্থা খুব ত্রুটিপূর্ণ থাকে। আবার যে নির্মাণ কাজগুলো হয়, সেই নির্মাণ কাজগুলোতেও সাবধানতা অবলম্বনের যথেষ্ট পরিমাণে অভাব থাকে। এই যে নির্মাণজনিত যে দুর্ঘটনাগুলো বা ত্রুটিপূর্ণ যাতায়াত ব্যবস্থা, এগুলোর কারণেও প্রতি বছর কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ করে। আর তাই এসব অনুন্নত এলাকাগুলোতে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার জন্য দেখা যাচ্ছে যে মৃত্যুহার বেশি হয়। এরপরে লক্ষ্য করো বিভিন্ন রোগ ব্যাধি। যেসব এলাকায় কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, হুপিং কাশি, হাঁপানি ও বিভিন্ন ভাইরাসজনিত রোগের যেমন জিকা ভাইরাস, ইবোলা ভাইরাস, মার্কস ভাইরাস ইত্যাদি প্রকোপ বেশি, সেসব এলাকায় মৃত্যুহার বেশি। এখানে তোমরা লক্ষ্য করো যে আসলে রোগ ব্যাধির জন্য কিন্তু
অনেক মানুষ মৃত্যুবরণ করে। আর সব রোগেই যে মানুষ মৃত্যুবরণ করে সেটাও কিন্তু না, তবে ভাইরাসজনিত বেশ কিছু রোগে কিন্তু মানুষ বেশি মৃত্যুবরণ করে। আর যেসব এলাকায় এই ভাইরাসজনিত রোগ বেশি, অর্থাৎ যেসব এলাকায় এই ভাইরাসজনিত রোগের প্রকোপটা বেশি থাকে, সেসব এলাকায় স্বাভাবিকভাবে মৃত্যুহার বেশি হয়। আর এক্ষেত্রে উদাহরণ হিসেবে বেশ কিছু রোগের নাম এখানে তুলে ধরেছি প্রিয় শিক্ষার্থীরা। সেগুলো হলো কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, হুপিং কাশি, হাঁপানি আর বিভিন্ন ভাইরাসজনিত রোগ যেমন জিকা ভাইরাস, ইবোলা ভাইরাস, মার্কস ভাইরাস ইত্যাদি। এরপরে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, বয়স। বয়স কাঠামো মৃত্যুহারকে প্রভাবিত করে। যে সমাজে অল্প বয়সী অর্থাৎ শিশু ও অধিক বয়সী অর্থাৎ বৃদ্ধ লোক বেশি, সে সমাজে মৃত্যুহার বেশি। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, বয়স কাঠামো মৃত্যুহারকে প্রভাবিত করে। অর্থাৎ যে সমাজে অল্প বয়সী শিশু ও অধিক বয়সী বৃদ্ধ লোক বেশি, সে সমাজে মৃত্যুহারটা বেশি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা লক্ষ্য করো যে বয়স কাঠামো, তোমরা হয়তোবা এটা সম্পর্কে পূর্বেই তোমাদের ধারণা ছিল যে একটা নির্দিষ্ট বয়স কাঠামো সেই দেশের মৃত্যুহারকে বিশেষভাবে প্রভাবিত করে। এরপরে লক্ষ্য করো, দারিদ্র। দরিদ্র জনগণ পুষ্টিসম্মত খাবার খেতে পারে না, উন্নত স্বাস্থ্যসেবাও নিতে পারে না, জীবনযাত্রার মান থাকে নিম্ন, ফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সহজেই তাদেরকে আক্রমণ করে এবং মারাও যায়। আর এজন্য উন্নত দেশের তুলনায় অনুন্নত দেশে মৃত্যুহার বেশি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের জন্য যে জিনিসটি বিশেষভাবে বলতে চাই যে দরিদ্র জনগণ তারা তো আসলে 3 বেলা 3 মুঠো খাবারটাই তারা ঠিকমতো পায় না, সেক্ষেত্রে পুষ্টিসম্মত খাবার তো তাদের কাছে অকল্পনীয়। আর এই দরিদ্র জনগণ যখনই পুষ্টিসম্মত খাবারের অভাবে ভোগে এবং স্বাস্থ্যসেবাও গ্রহণ করতে পারে না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তাদের শরীরে আক্রমণ করে। আবার এই দরিদ্র জনগণ মারাও যায় বেশি, কারণ এক্ষেত্রে দেখা যায় যে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান থাকে সবসময় নিম্ন। আর এ কারণে তোমরা লক্ষ্য করবে যে উন্নত দেশের তুলনায় অনুন্নত দেশে কিন্তু মৃত্যুহার স্বাভাবিকভাবে বেশিই থাকে। কারণ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে উন্নত দেশের তুলনায় অনুন্নত দেশগুলোতে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বেশি থাকে, তাই স্বভাবতই অনুন্নত দেশে মৃত্যুহার বেশি হয়ে থাকে। এরপরে লক্ষ্য করো, যুদ্ধ বিগ্রহ। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বের যেসব দেশে যুদ্ধ বিগ্রহ বেশি, সেসব দেশে মৃত্যুহারও বেশি। বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু এলাকায় যুদ্ধ বিগ্রহের কারণে প্রচুর লোক মারা যাচ্ছে। আর এর মধ্যে আমরা যদি আমাদের বর্তমান সময়টাতে লক্ষ্য করি, তাহলে আমরা মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু এলাকায় দেখব যে যুদ্ধবিগ্রহ প্রতিনিয়ত হচ্ছে এবং এসব এলাকাতে প্রচুর পরিমাণে লোক মারাও যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মৃত্যুহার তারতম্যের কারণ হিসেবে জানলে ভৌগোলিক কারণ, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা, বিভিন্ন রোগ ব্যাধি, বয়স, দারিদ্র্য আর যুদ্ধবিগ্রহ সম্পর্কে। এরপরে আমি তোমাদের জন্য যে জিনিসটি তুলে ধরব আলোচনায়, সেটি হচ্ছে মৃত্যুহার তারতম্যের প্রভাব, অর্থাৎ মৃত্যুহারের তারতম্য ঘটলে তার কী কী প্রভাব ঘটতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মৃত্যুহার তারতম্যে কিন্তু জনসংখ্যার পরিবর্তনও ঘটে থাকে। শিশু মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যুসহ নানা ধরনের অপরিণত বয়সের মৃত্যু দেশের অর্থনীতি ও সামাজিক জীবনের ব্যাপক ক্ষতি করে। উচ্চ শিশু মৃত্যুহারের কারণে মা বাবা আরও বেশি সংখ্যক ছেলে মেয়ে জন্মদানে উৎসাহিত হয়।
প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আসলে শিশু মৃত্যু বলো বা দুর্ঘটনাজনিত মৃত্যু, যে ধরনের মৃত্যু, অর্থাৎ এই দুইটা মৃত্যুই কিন্তু অপরিণত বয়সের মৃত্যু, অর্থাৎ কোনোটাই কিন্তু আমাদের কাম্য নাই। একটি শিশু মৃত্যু বা কোনো দুর্ঘটনার কারণে মৃত্যু, এই দুই ধরনের অপরিণত বয়সের মৃত্যু কিন্তু আমাদের দেশের অর্থনীতি আর সমাজ জীবনকে ব্যাপক ক্ষতির সম্মুখীন করে। আবার আমরা লক্ষ্য করি যে উচ্চ শিশু মৃত্যুহারের কারণে সেসব মা বাবারা আরও বেশি সংখ্যক ছেলে মেয়ে জন্মদানে উৎসাহিত হয়। আর প্রিয় শিক্ষার্থীরা, মৃত্যুহার বেশি হলে কিন্তু ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা বেড়ে যায়। এরপর লক্ষ্য করো, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে জীবনে অনিশ্চয়তা সৃষ্টি হয়। মোট কথা, অধিক মৃত্যুহার যে কোনো দেশের জন্য খারাপ ফল বয়ে নিয়ে আসে। আর অন্যদিকে নিম্ন মৃত্যুহার আবার জনসংখ্যার গঠন, বয়স, বন্টন ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে সহায়তা করে। এক সময়ে আমাদের দেশে শিশু মৃত্যুহার ছিল খুবই বেশি, কিন্তু বর্তমানে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশে এই শিশু মৃত্যুহার কিন্তু অনেক নিচে নেমে এসেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে এতক্ষণ মৃত্যুহার তারতম্যের কারণ ও মৃত্যুহার তারতম্যের প্রভাব সম্পর্কে পাঠ 7 জানতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের জন্য পাঠ 8 আলোচনা করব। লক্ষ্য করো, পাঠ 8, স্থানান্তর তারতম্যের কারণ ও প্রভাব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে স্থানান্তর সম্পর্কে কিন্তু এই অধ্যায়টির শুরুতেই আমি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই স্থানান্তর তারতম্যের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আরেকটু তোমাদেরকে স্থানান্তর সম্পর্কে মনে করিয়ে দিই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা আগে স্মরণ করে নেওয়ার চেষ্টা করো যে স্থানান্তর কী। আসলে স্থানান্তর বলতে একটি দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে অথবা একটি দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে মানুষের গমনাগমনকে বোঝায়। আর এই স্থানান্তরটা সাধারণত দেশের ভিতরে গ্রাম হতে শহরে, গ্রাম হতে গ্রামে, শহর হতে গ্রামে বা শহর হতে শহরে মানুষ স্থানান্তর হতে পারে। আর প্রিয় শিক্ষার্থীরা, এই স্থানান্তর প্রক্রিয়াটি আবার দুই রকম হতে পারে। একটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর। অর্থাৎ এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে স্থানান্তর একটি নির্দিষ্ট দেশের সীমানার মধ্যেও হতে পারে, আবার কখনো কখনো সীমানা অতিক্রম করেও হতে পারে। সহজ কথায় তোমরা এভাবেই মনে রাখতে পারো যে বসবাসের স্থান স্থায়ীভাবে পরিবর্তন করাকে স্থানান্তর বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো স্থানান্তর তারতম্যের কারণ। আসলে স্থানান্তরের পিছনে কিন্তু অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, জনমিতিক কারণ বিদ্যমান থাকে। আর এসব কারণের মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ আমি তোমাদের জন্য তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীরা, স্থানান্তর তারতম্যের উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে: 1. অধিক আয়ের আশায় এক দেশ থেকে অন্য দেশে মানুষ স্থানান্তরিত হয়। 2. ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে স্থানান্তরিত হয়। 3. বিবাহের কারণে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয়। তারপরে লক্ষ্য করো, 4. উচ্চশিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, উচ্চ মর্যাদা সম্পন্ন পেশার আশায় স্থানান্তরিত হয়। এরপর লক্ষ্য করো, 5. প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, জলাবদ্ধতা, নদী ভাঙন প্রভৃতি কারণে ক্ষতিগ্রস্ত হয়ে স্থানান্তরিত হয়। এরপর লক্ষ্য করো, 6. বিভিন্ন আকর্ষণীয় উপাদান যেমন উন্নত নাগরিক সুযোগ সুবিধা, বিনোদন ও পরিবেশ এর আশায় স্থানান্তরিত হয়। সর্বশেষ তারতম্যের কারণটি লক্ষ্য করো, যুদ্ধ বিগ্রহের কারণে স্থানান্তরিত হয়। বর্তমানে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে বহু লোক ইউরোপীয় দেশসমূহে স্থানান্তরিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ ধরে তোমাদের জন্য যে স্থানান্তর তারতম্যের কারণগুলো তুলে ধরলাম, সেগুলোর মধ্যে তোমরা লক্ষ্য করলে যে আসলে এখানে বেশ কিছু কারণই কিন্তু আমাদের স্থানান্তরের পিছনে
ভূমিকা রাখছে। আর তার মধ্যে হচ্ছে অন্যতমগুলো হচ্ছে যে অধিক আয়ের আশায়, অর্থাৎ মানুষ যে স্থানে গেলে চিন্তা করে যে আমার ইনকামটা বেশি হবে, আয়টা বেশি হবে, সে স্থানে স্বাভাবিক মানুষ যেতে চায়। আবার অনেক সময় হয় যে ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে, আবার দেখা যাচ্ছে যে বিবাহের কারণেও মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যে বসবাস শুরু করে। আর বিশেষ করে আরেকটি জিনিস যে বিশেষ প্রভাব ফেলে সেটি হচ্ছে বর্তমানে উচ্চশিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, এমনকি উচ্চ মর্যাদা সম্পন্ন পেশার আশায়ও কিন্তু মানুষ শহরে যায় বা হয়ে যায়। আবার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে নাগরিক সুযোগ সুবিধা, অর্থাৎ আকর্ষণীয় যে নাগরিক সুযোগ সুবিধাগুলো, যেমন উন্নত নাগরিক সুযোগ সুবিধার মধ্যে বিনোদন, আবার ভালো পরিবেশ, এসবের আশায়ও কিন্তু মানুষ স্থানান্তরিত হয়। আরেকটি যে জিনিস এখানে বিশেষভাবে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য উল্লেখ করব সেটা হচ্ছে যে যুদ্ধবিগ্রহের কারণে ওই অঞ্চলগুলো কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে। আর এই যুদ্ধবিগ্রহের বিপর্যস্ত অঞ্চলের মানুষগুলো তারা সবসময়ই শান্তির আশায় অন্য অঞ্চলে স্থানান্তরিত হয়ে যায়। উদাহরণস্বরূপ তোমরা লক্ষ্য করবে যে বর্তমানে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে কিন্তু বহু লোক ইউরোপীয় দেশসমূহে স্থানান্তরিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ ধরে তোমাদের জন্য স্থানান্তর তারতম্যের কারণগুলো নিয়ে আলোচনা করেছি। এখন লক্ষ্য করো স্থানান্তরের প্রভাব। সমাজ জীবনে স্থানান্তরের প্রভাব অনেক। স্থানান্তরের কারণে মানুষ যে এলাকায় গমন করে সে এলাকায় বিস্তৃতি লাভ করে, আর জনসংখ্যার ঘনত্বও সে এলাকায় বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ঢাকা শহরে কিন্তু 10 বছর আগেও সীমিত এলাকা নিয়েছিল, আর এখন কিন্তু আমাদের সেই ঢাকা শহরের এলাকা ব্যাপক বিস্তৃত। কারণ কি প্রিয় শিক্ষার্থীরা বলো তো? কারণ হচ্ছে স্থানান্তরের কারণে অতিরিক্ত লোকের চাপের সৃষ্টি হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর এই স্থানান্তরের কারণে কিন্তু এই ঢাকা শহরেও জনসংখ্যার ঘনত্ব আর পূর্বের তুলনায়, এখান থেকে 10 বছর আগের তুলনায় অনেক বেড়ে গেছে। তাহলে স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো যে স্থানান্তরের কারণে যে এলাকায় মানুষ গমন করে সে এলাকার বিস্তৃতি লাভ করে এবং জনসংখ্যার ঘনত্ব বেড়ে যায়। এরপরে দেখো, এই যে স্থানান্তরের ফলে মৌলিক প্রয়োজন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা ও এর মূল্য বৃদ্ধি পায়। স্থানান্তরের কারণে জনসংখ্যা বৃদ্ধি পেলে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হয়, যেমন শিক্ষাক্ষেত্রে ভর্তি সমস্যা, কর্মসংস্থানের অভাব, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, পরিবেশগত সমস্যা ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় স্থানান্তর কিন্তু দেশের জনসংখ্যা কাঠামো পরিবর্তনে প্রভাব ফেলে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশের লাখ লাখ লোক আন্তর্জাতিক স্থানান্তরের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে চাকরি ও ব্যবসা বাণিজ্য করছে। আবার তাদের প্রেরিত অর্থ আমাদের জাতীয় অর্থনীতির উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে স্থানান্তরের প্রভাব অত্যন্ত ব্যাপক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনলাইন ক্লাসটি বারবার দেখে অনুশীলন করে নেওয়ার চেষ্টা করবে, আর সেই সাথে সাথে তোমাদের পাঠ্য বইটিও অনুশীলন করবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য